এখনো বলে তোমাদের গুলি কে খাইতে বলছে? তো আমাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনাদেরকে বিভিন্ন উপদেষ্টা বানালাম, আমাদের উপরে এখন আপনারা টর্চারিং করেন। এখন এই অবস্থা, পরবর্তীতে আমাদের কে দেখবে? মানে আমার মনের অনুভূতি কি আমি বুঝি, মানে যার হাত যাবে, পা গেছে, হাত পা গেছে, তারাই বুঝতেছে তাদের এখন কেমন অনুভূতি। এখন বিষয়টা এখন আমাদের মনে হচ্ছে কি আমরা অনেক বড় পাপী, এই রাষ্ট্রের কাছে আমরা বোঝা হয়ে গেছি। এগুলোর সব ভাঙা, তো আমার শুধু চোখের ট্রিটমেন্ট পাচ্ছি, এটার হচ্ছে না। তারপরে এখানে প্লাস্টিক সার্জারি করা লাগবে, এটাও হচ্ছে না। এমনকি ওনারা বলতেছে আমার চোখ আর ভালো হবে না। তো আমি বলতে চাই যে আমরা যারা আছি ভাই, আমাদের ট্রিটমেন্ট বাংলাদেশে হচ্ছে না, ওনাদের ট্রিটমেন্টটা যাতে বাইরে অবশ্যই করে। আমি 20 জুলাই পুলিশের গুলিতে আহত হয়েছি, এটা ব্রাক ইউনিভার্সিটির সামনে। হ্যাঁ, রাইফেলের গুলি। এই গুলিটা 2 জনের মাথা ভেদ করে আমার চোখে এসে লাগছে। খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছি আমি। আমার ডান চোখটার অবস্থা ভালো ছিল, বর্তমানে ভালো নেই। যাও আলো পাওয়ার সম্ভাবনা ছিল এই 3 মাসে, সেটাও শেষ। আমি জাতীয় চক্ষু বিজ্ঞানে ভর্তি ছিলাম প্রায় 1 মাসের উপরে। ওনারা আমার কোনো ট্রিটমেন্ট করে নাই। শুরু থেকে আমি অবহেলার শিকার হয়েছি। গুলি খাওয়ার প্রথম দিন থেকে আমাকে ওটির বাইরে 5-6 ঘন্টা ফেলে রাখছে ওনারা, কোনো একটা ট্রিটমেন্ট করে নাই। আমার লোক দেখানো অপারেশন করছে, আমার কোনো অবশ করা সুই টুই না দিয়ে জাস্ট স্টিচ করে দিছে যেন ব্লাডটা বন্ধ হয়। এরপর আমাকে ওয়ার্ডে পাঠাই দিছে। এর 2 দিন পরে আমাকে রিলিজ দেওয়া হয়েছে। ওনারা রিপোর্টে লেখছে আমি ডান চোখে দেখি, আমার ভিতরে কোনো বুলেট নাই, একদম 100% অপারেশন সাকসেস হয়েছে। কিন্তু পুরাটাই ছিল ভুয়া রিপোর্ট। আমার মাথার ভিতরে এখনো রাইফেলের গুলি রয়ে গেছে। এটা আমরা বাইরে নিজেরা সিটি স্ক্যান করে দেখছি, সিটি স্ক্যান রিপোর্টও আছে আমাদের। এই রিপোর্টগুলো নিয়ে যখন আমরা আবার হসপিটালে গেছি, ওনারা বলতেছে তোমার এটার ট্রিটমেন্ট আমাদের দেশে হবে না, এর জন্য আমরা ওই রিপোর্টটা করছি। তোমাকে আমরা বাইরে পাঠার ব্যবস্থা করে দিতেছি, তুমি চেন্নাই শঙ্কর নেত্রণালয়ে যাও, ওইখানে ভালো ট্রিটমেন্ট পাবা, ভালো উন্নত প্রযুক্তি আছে। ওরা তোমার বুলেটটা রিমুভ করে দিলে ইনশাল্লাহ আল্লাহ চাইতো তুমি ভালো হয়ে যাবা। থাইল্যান্ডে একটা হসপিটালের খবর পাই, ওনারা বলছে যে ওনারা এটা মোটামুটি ভালো করে দিতে পারবে, কারণ বাম চোখ তো অলরেডি ড্যামেজ, এটা ভালো হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। ডান চোখ যতটুকু আছে ওনারা এটা চেষ্টা করবে। আমাকে বলছে ভিসা অ্যাপ্লাই করার জন্য। তো আমি কোনো এম্বাসিতে আমি দাঁড়ায় ভিসা পাচ্ছি না। হ্যাঁ, এম্বাসিতে গেলে ওনারা বলতেছে বাংলাদেশি হায়ার অথরিটির পেপার নিতে। এই পেপারটা সোনার হরিণ হয়ে গেছে, অথচ এটা আমাদেরকে ফ্রিতেই দেওয়ার কথা ছিল সরকারের, যে তোমরা উন্নত চিকিৎসার জন্য বাইরে যাও, যেহেতু আমাদের দেশে হবে না। আমাকে যেন সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হোক। রাষ্ট্রের কোনো খরচ চায় না, রাষ্ট্রে এই 3 মাস আমার কিছুই করে নাই, একটা টাকা অনুদান দিতে পারে নাই রাষ্ট্রের যে সমন্বয়ক আমরা যাদের তৈরি করছি, যারা এখন মন্ত্রী পরিষদে, এরাও এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে পারে নাই। লোক দেখানো কিছু কিছু জায়গা ওরা দেখা করছে। চোখে গুলি লাগছে ভাই, এই যে আমি আরো জায়গায় গুলি গেছি, পুলিশে একবারে নিজে ইচ্ছে করে গুলিটা করছে পুলিশ। আমার 10টা পর আমি আহত ছিলাম, আমি রিক্সা চালাইতাম ভাই। আমার এই চোখ ড্যামেজ ভাই, ওই চোখ আর ভালো হইব না ভাই। আমি চাই ভাই আমার চিকিৎসা যদি আমার চোখটা আমি ভালো করতে পারি, যদি বিদেশে নিয়ে আমার চিকিৎসা করাতে পারে, তা আমি খুশি। আর আমার একটা পুনর্বাসনের ব্যবস্থা দিতে সরকার, এটা ভালো। আর এটা নষ্ট, এই যে পৃথিবী অন্ধ। আমি একজন স্টুডেন্ট ভাই, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি বাংলা মোটর আহত হয়েছিলাম 4 তারিখে, 4 আগস্ট 2টার দিকে। বাংলা মোটর ও ফ্লাইওভারের নিচে ডাইরেক্ট সীসা বুলেট লাগছে পায়ের ভিতরে, ঢুকে উপর থেকে নিচ থেকে ঢুকে উপর থেকে বের হয়ে গেছে গুলি। হাড্ডি পুরোটা গুঁড়ো হয়ে গেছে একবারে। 2 দিন আগে শনিবারে আমি পঙ্গুতে গিয়েছিলাম। পঙ্গুতে যাওয়ার পর ওনারা আমারে বলতেছে আপনার পাও 2 বছর পর্যন্ত ফুলে থাকবে, পায়ে পানি আসবেই। আমার যে থেরাপি লাগবে বা আমার কিছু লাগবে এটা ওরা কিছুই বলে নাই। আমি পা দিয়ে এখনো ভালো মতন ভর দিতে পারি না। উনি আমারে বলে লাঠি ছাড়াই হাঁটতে হবে। আমাদের সকল ভাইকে ট্রিটমেন্ট দিতে হয় ভালোভাবে। আমরা এই জন্য আজকে এখানে আসছি। আর আমাদের যে পুনর্বাসন, আমরা যে কি অবস্থায় আছি, আমাদের এটা খোঁজ নেওয়ার মতন এখনো কেউ নাই। এই যে অবস্থায় কি আমাদের এখানে আসার কথা নাকি ভাই? আমরা কেন এখানে আসবো? ওনারা আমাদেরকে খুঁজবে, ওনারা আমাদেরকে ফোন দিবে। ওনাদের যে হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারে আমরা কল দেই, ওই নাম্বারে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট চলে যায়। আমাদের টাকা দিয়ে আমরা ফোন দেই, ফোন দেওয়ার পর ফোন ধরে না। ফোন ধরার পর ওনারা আমার জিজ্ঞেস করে নাম কি, নাম বললাম সোয়েব, আলামিন ইসলাম সোয়েব। ওনারা ফোনটা দাম করে কেটে দিল। ওর আর ফোন ব্যাকও করলো না, ফোন কিছুই করলো না। তো আমরা কি করব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা সকলে রাজপথে নেমেছিলাম, কিন্তু যে বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম ছাত্র জনতার সাথে এই সাধারণ জনগণ, কিন্তু সেই বৈষম্য এখনো দূর হলো না। আমাদের যে ভাইরা আহত হয়েছে 32,000, ইতিমধ্যে হাসপাতাল থেকে শোনা যাচ্ছে যে হাসপাতালের ডাক্তাররা আমাদের সাথে ব্যবহার করতেছে যে আমাদের নাকি উন্নত ট্রিটমেন্ট অনেক দেওয়া হয়ে গেছে সরকার থেকে, আমরা নাকি সরকার থেকে অনেক ফ্রি খাবার খাচ্ছি। মাত্র 3 মাস হলো আমরা আপনাদের কাঁধে বোঝো হয়ে গেলাম, কিন্তু আমাদের যে ভাইয়ের হাতের উপর দিয়ে, চোখের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে আপনারা যে স্যারটা অন করলেন, এটা কি আপনাদের মনে একবারও আসে না
যে আমাদের ভাইরা আজকে উন্নত ট্রিটমেন্টের জন্য তাদের কি পরিস্থিতি, তারা কি অবস্থায় আছে, তাদের কি খোঁজখবর নেওয়া হয়েছে। 17 জন যারা উপদেষ্টা আছে তারা যদি তাদের কাজটা না করতে পারে, তারা ওখান থেকে হয়তোবা পদত্যাগ করুক, আর নয়তো তারা আরও 50 জন এখানে নিয়োগ দেওয়া হোক। এই নিয়োগ দেওয়া তারা এই কাজটা যেন অতি দ্রুত করে। আমি নাহিদ ভাইয়ের সাথে কথা বলছি, সার্জিদের সাথে কথা বলছি, আরও অন্য ব্যক্তিত্ব অনেকজনের সাথে কথা বলছি, কিন্তু তারা আমাদের সাথে কথা একটাই বলে যে হ্যাঁ আমরা দিব। কিন্তু ভাই, আমরা কোনো রাষ্ট্রের ভালো কোনো পোস্ট পদবি চাই নাই। আমরা আহত হয়েছি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে। স্বৈরাচার হাসিনা চলে গেছে এই দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে, আমরা সেটা নিয়েও আন্দোলন করতেছি না, কারণ এই স্বৈরাচার হাসিনার এখন বাহিনী এদেশে অভাব নাই। এখানে ছিল প্রথম আনসার লীগ, রিস্কা লীগ, এখন হয়েছে ডাক্তার লীগ, আবার হবে পুলিশ লীগ, আবার বিভিন্ন লীগ তৈরি হবে। তো তাদের সহকারী হয়ে আপনারা থাকেন, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমরা চাই আমাদের উন্নত ট্রিটমেন্টটা। আমাদের যদি চোখ ভালো না থাকে তাহলে আমরা এই রাষ্ট্র দিয়ে কী করবো? এই রাষ্ট্র কীভাবে দেখবো? আমাদের ভাইদের যদি চোখ অন্ধ হয়ে যায়, ভাইদের পাওয়া যদি না থাকে, হাত যদি না থাকে, ওই রাষ্ট্রটাকে কীভাবে ছুবে? আমরা কিভাবে দেখবো? আপনারা এগুলো বাদ দেন, আপনারা আমাদেরকে আহতদেরকে নিয়ে কাজ করেন। যদি না পারেন ভাই শেষ ছেড়ে দেন, না হলে কিন্তু এই আহতদের পক্ষে থেকে বিশাল বড় সমাগম হবে, বিশাল মিছিল হবে। কারণ আমরা সরকার তো বলছে যারা আহত হয়েছে এই আন্দোলনে তাদের ফ্রি চিকিৎসা দিব, খুদ্দা ফাও কোনো ফ্রি চিকিৎসা দেয় না। আমি উপদেষ্টা আসিফ সাহেবের লোকে কোনো মাধ্যমে কথা বলছি, তিনি একজন উপস্বাস্থ্য সচিবের নাম্বার দিছে, আমি তার সমগ্র এভিডেন্স পাঠাইছি, তিনি আমার সাথে এই পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। বিশ্বাস করেন, কোনো যোগাযোগ করে নাই। আমার কাছে মোবাইল আপনারা ইচ্ছা করলে চেক করে দেখতে পারেন। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি। সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আছিলাম। জুরিতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম আমরা। আমি কাজ করি আপনার এই যে কৃষি কাজ করি, কৃষি মেশিনারিজ মোটরসের কাজ করি, আমি মেকানিক্স, আমি ওইগুলার কাজ করি। তো আমি ওইখানেই থাকি। ওই আন্দোলনের সময় আমি ওইখানে ছিলাম, আন্দোলন শেষ পর্যন্ত আমি জুরিতে আছিলাম। তো তারপর একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। আমার স্থায়ী ঠিকানা জেলা লালমনিরহাট, গ্রাম খাতাপাড়া বাগিচা, আর থানা লালমনিরহাট। বাবার নাম নুর নবী। মামলার ওইটা আমি দেখি না, এটা বলতে পারি না। সরকার যে সময় ছিল ভাই, আল্লাহর রহমতে ভালো ছিলাম। একটা রিস্কা লাগো মুখ দিক চাইয়ে দেখেন, প্রত্যেকটা রিস্কা লাগো চেহারা কার্টন ছবির মতন হয়ে গেছে গা। গরিবের জন্য জাতীয় মাছ হয়েছে পাঙ্গাস, আর বড় লোকের জন্য ইলিশ। ইলিশ মাছের ঘেরান খায় রিস্কালারা, ইলিশ মাছ খায় না। 10 টাকা ভাড়া বেশি চাইলে টাকা সব শেখ হাসিনা লয়ে গেছে গা, এত টাকা ভাড়া নাই। এই কি একটা কথা? এই দেশে বালা মানুষ নাই, বালা মানুষের স্থান নাই, বুঝছেন? বঙ্গবন্ধু কইছে না, সবাই পাইছে স্বর্ণের খুনি, আর হাতে পাইছে চোরের খুনি। এই দেশে চোখ শেখ হাসিনার 82টা পর্যন্ত এই দেশের মানুষের দেয়। লজ্জা লাগে না আপনাকে? ধন্যবাদ। দুইজন সমন্বয়ক, এই সমন্বয়ক দুইজনের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে আজকে আমাদের বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী ব্যবহৃত হচ্ছেন। তারা যে ইচ্ছা পোষণ করছেন, তারা ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছেন, সেটা আইন হয়ে কয়েকদিন পরে বাস্তবায়ন। উপদেষ্টা বানাই দিয়ে তারা একজন আমদাদা মানে আনটাটকে সরার দুর্দানি আমরা গাঁজা খাচ্ছে বসে। গাঁজা খাওয়ার মতন কথা যে এরাই দেশ না, হাসিনা তো নাই এখন। তাই এখন সিন্ডিকেট করতেছে কারা? এই সিন্ডিকেটে না ভাঙলে এই সংস্কার দিয়ে হইব কি? আমরা নিত্যদিনের কিনে খাইতেছি। যত দল আছে দেখেন তো আপনার প্রেস ক্লাবে, আমাদের মৌলিক চাহিদা নিয়ে কেউ কথা বলে নাকি? সবাই নিজ নিজ স্বার্থ, আমাদের এই দাবি দেন, আমাদের ওই দাবি দেন, আমাদের ওই দাবি দেন। কিন্তু যেটা কিনে খাই, ভাত চাল ডাল তেল আদা রসুন, সেটাই তো দাম কমাইতে পারে না। বরঞ্চ যতই দিন যায় দেখেন আপনারা, যত ইউটিউবার আছেন, খালি কানতে আছে বা ডেটে সব বাড়তেই আছে। না কথা খারাপ করলে ভাই বলেন, আমরা যাবো কোন জায়গা? কার কাছে যাবো আমরা? আমার দাবি একটাই, বাংলাদেশে যত সিন্ডিকেট আছে সব ভাঙতে হবে। চাল ডাল তেল আদা রসুন যা আছে এগুলো সব কমাই দিতে হবে।
এই ব্রয়লার মুরগি ভাই বিশ্বাস করবেন না, রিক্সা চালাই খাই একটা ব্রয়লার মুরগি 15 দিন পর বাজারে কিনতে গেছি, কত 220 টাকা। গরু মাংসের নাম তো মুখেই নেই না। এই ব্রয়লার মুরগিটা কদিন আগে আসলো 180 টাকা, এই কদিনের ভিতর 40 টাকা বাড়ি গেল। তাহলে সিন্ডিকেট কারা করতেছে ভাই বলেন তো? এই সরকার দিয়ে লাভটা কি হইব? আমরা যে প্রতিদিন যে জিনিসটা খাই সেই জিনিসটা বাড়তে হবে। এই সরকারের কাছে একটাই আবেদন, বাংলাদেশে বলে একটা পরিচালিত যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসের বলে দাম কমে না। সরকার যদি এই দাম কমায় দেখা দিতে পারে, আমরা সরকারকে যত রিক্সা চালক দিন মজুর শ্রমিক আছে সবাই ধন্যবাদ জানাবো। এই সরকারের আমার পরের দরকার, আমাদের যেটা খাই সেটা আমাদের আগের দরকার। দিন যে কামাই করি সকাল সন্ধ্যার সময় বাজারটা গেলে পকেটের একটাও টাকা থাকে না। মাইয়াজি বলে বা 10 টাকা দেন 20 টাকা, সে টাকাও দিতে পারি না। এই কথাটা কার কাছে বলবো আমরা? আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল তো কেউ বলে না যে সব নিত্য প্রয়োজনীয় দাম কমাও, কেউ বলে না। সবাই আছে নিজ নিজ দাবি নিয়ে ভাই। কিন্তু একটাই যত সাংবাদিক যত দল আছে আমাদের একটাই দাবি, আপনারা সবাই আগে নিত্য প্রয়োজনীয় দাম সম্বন্ধে কথা বলেন। এই সিন্ডিকেট কথা বলেন, এই সিন্ডিকেট কারা করে, এই সিন্ডিকেট আগে ভাঙিয়ে দেন, তারপর দেশ সংস্কার করেন ভাই। এটাই আমাদের দাবি ভাই। নিত্য প্রয়োজনীয় বুঝেন না ভাই, চাল ডাল তেল আদা ডিম রসুন যা আছে। আপনারা বাজারে যান না ভাই, বাজার করে খান না ভাই, দেখেন না বাজারে কি অবস্থাটা ভাই। না কোথা খারাপ করলাম ভাই বলেন? হ্যাঁ, যে পেঁয়াজ কিনতে 80 টাকা সেই পেঁয়াজ হয়ে গেল 120 টাকা, যে ডিম কিনতে 50 টাকা এখন 60 টাকা 62 টাকা হালি। খামুকি ব্রয়লার মুরগি আসলে 180 টাকা হয়ে গেল 120 টাকা, মোটা চালা ছিল 60 টাকা, এখন 2 টাকা কম 70 টাকা। কি ইনকাম আকাশ থেকে ভাঙি পড়ে ইনকাম। এই দেখেন না শরীরের অবস্থা, ইনকাম সকাল থেকে যাবো তো বোধ হয় 200 টাকা ইনকাম করেছি। ইনকাম যেমন ছিল ধরেন চালের কেজি ছিল 8 টাকা, আর ভবিষ্যতের কথা বাদ দেন, বর্তমান নিয়ে কথা বলেন না ভাই, ভবিষ্যতের কথা বাদ দেন। বর্তমানে যে শেখ হাসিনার আমার 60 টাকা, এই সরকার বসতে হলো 2 টাকা কম 70 টাকা। সব জিনিসের দাম বাড়তেছে, এই সম্বন্ধে একটা কোথাও কেউ বলে না, কোনো রাজনৈতিক দলও বলে না, কোনো জনগণও বলে না, কোনো সাংবাদিকও বলে না। সবাই আছে সংস্কার নিয়ে, নিজের দাবি নিয়ে। কিন্তু মানুষের জনগণের যে মৌলিক চাহিদাটা তেল চাল ডাল আদা রসুন ডিম যেটা আমরা কিনেই খামো প্রতিদিন, সেটার দামে তো কমাইতে পারে না সরকার। কথা বলি, আপনি একটু ইয়ে হচ্ছেন, আপনি একটু বলেন কি হয়েছে। আপনি দেখেন না আজকে 3টা দিন আমরা কোনো আসা যাওয়া করতে পারি না, আমাদের কি দোষ সেটা বলেন। ওদের কথা সরকার মানতেছে না, ওদেরই সরকার, ওরা আনছে সবকিছু করছে, এখন আমাদের কি দোষ? আমাদের এই সাফারিং কেন হয়? এখন বৈষম্য কারা করতেছে? বৈষম্যগিরি ওরা করতেছে না। এখানে অবস্থান করার দাবি 3টা, আমরা 3 দফা দাবি পূরণের জন্য এখানে অবস্থান করছি। আমাদের দাবি 3টা হলো, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কাজ ওটা দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে, এবং দ্বিতীয় দাবি আমাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, এবং তৃতীয় দাবি আমাদের পুরাতন ক্যাম্পাস নিয়ে যে চুক্তি হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। এবং এর সাথে আমরা রিসেন্টলি জেনেছি পাইলট প্রকল্পের আওতায় তারা ঢাবিকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু এই পাইলট প্রকল্পের আওতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এই বর্তমানে আমাদের 4টা দাবি, আমরা এই দাবিগুলো পূরণের জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা যে এখানে এসেছেন, আপনারা কি সচিব মহোদয়কে আগে অবগত করেছিলেন আপনাদের দাবি? জি, আমাদের এই দাবি আজকের নয়, আমাদের এই দাবি দীর্ঘদিনের। আর আমাদের এই দাবি আমাদের প্রশাসনের, আমাদের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমাদের প্রশাসন থেকে যখন আমরা কোনো সাড়া পাচ্ছি না, তারা আমাদেরকে সহায়তা করছে না, তখন আমরা বাধ্য হয়ে আজকে এখানে সমবেত হয়েছি, এবং আমরা অবশ্যই এখানে প্রশাসনকে অবগত করেছি। কিন্তু আপনারা জানেন, তারা আমাদেরকে বলেছে আমাদের সাথে কথা বলার সময় নেই তাদের। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন যে আপনারা একটা দাবি তুলেছেন, আপনাদের সাথে কথা বলার সময় তাদের নাই? এই বিষয়টাকে অবশ্যই আমি ভালোভাবে দেখছি না, আর এটা বৈষম্য এক ধরনের। কারণ জগন্নাথ বাদে যে কোনো বিশ্ববিদ্যালয় যদি এখানে থাকতো, তারা সাদরে গ্রহণ করে তাদের সাথে কথা বলতো। আর এটা আমি বলবো প্রশাসনের বিচার বুদ্ধিহীনতা একটা। তারা আমাদেরকে, আমাদের প্রতিনিধিদের সাথে যদি ভালোভাবে কথা বলতো, যদি একটা সমঝোতায় আসতো, তাহলে আমাদেরও এই হয়রানি হতো না, তাদের ওই রকম হয়রানি হতো না। তো আমি বলবো তাদের বিচার বুদ্ধিহীনতা এটা। আচ্ছা, প্রথম অবস্থাতে দেখতে পেয়েছিলাম আমরা আপনারা সচিবালয়ের অনেক দূরে অবস্থান করছেন, পরবর্তীতে আপনারা এখানে কিভাবে আসলেন? বাধার সম্মুখীন হয়েছিলেন? আমরা বাধার সম্মুখীন হলেও সে বাধা আমাদের কাছে ঠুনকো ছিল। আর আমরা চাচ্ছিলাম না তাদেরকে প্রাথমিক অবস্থায়
তাদের জন্য সমস্যা সৃষ্টি করি। তাই আমরা দূরে গিয়েছিলাম, আমাদের প্রতিনিধি তাদের সাথে গিয়েছিল, তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন। তারপরে যখন তাদের কাছ থেকে আমরা যে অ্যান্সারটা পাইলাম আমাদের সেটা গ্রহণযোগ্য নয়। আর আমাদের আন্দোলনকে আরো বেগবান করেছেন তাদের সেই কথাটা আর কি। মানে তারা যে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদের সাথে কথা বলার সময় নেই, আপনি মনে করছেন এই কথাটার কারণে আপনাদের আন্দোলন? জি, আজকে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমরা অবশ্যই আরো কঠোর পদক্ষেপ নিব। আমরা দমে যাব সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা যে দমে যাব সেটা হবে না। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় এগিয়ে আসে আন্দোলনের সময়। অবশ্যই সামনের জুলাইয়ের শিকার হতে হচ্ছে। জি, আর এই বৈষম্যের জন্য আমাদের জুলাইয়ের আন্দোলন হয়েছিল। সে রেশ এখনো কাটেনি, তাতে এইভাবে বৈষম্য আমরা মেনে নিতে পারছি না। কেন? আমরা কি পাবলিক বিশ্ববিদ্যালয় নয়? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় না হতে পারি, কিন্তু আমরা ঢাকার একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, অবশ্যই আমাদের ডিমান্ডেবল একটা বিশ্ববিদ্যালয়। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্য করা হয়? খুলনা আমাদের মানে সহপাঠীরা, অন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা হয়তো বা বুঝতে পারছেন না আমাদের দাবিটা, হয়তো বা তারা নিজেদের দাবি বা আমাদের সমস্যাটা হয়তো বা তারা বুঝতে পারছেন না। তবে আমরা আশা করব তারা শীঘ্রই বুঝতে পারবে এবং আমাদের সাথে যুক্ত হবে। আর আমাদের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আমাদের কোনো হিংসা নেই। দেখেছেন আমরা তাদের সব গাড়ি যাইতে দিচ্ছি। তো এটা থেকে তারা অন্তত এটা অনুভব করবেন যে আমাদের সাথে সহমত পোষণ করা তাদের দরকার এবং আমাদের সাথে যুক্ত হওয়া তাদের দরকার। আচ্ছা, এই স্লোগানটার মানে কি যে সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার? এটা তো আপনারা, কারণ আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ 8 বছর হলো টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু 8 বছরে কোনো কাজ হয়নি। 100 ভাগের 10 ভাগও 10 ভাগ কেন বলবো, 1 ভাগও হয়নি। তো তাদেরকে আমরা বাটপার বলবো না তো কি বলবো বলেন? আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে আর্মির হাতে এই কাজটা তুলে দাও? জি, আর্মির হাতে দ্রুত দিলে আমরা আশা করছি আমরা না পারলেও আমাদের পরবর্তী ক্যাম্পাসে জুনিয়ররা অন্তত সে ক্যাম্পাসে ক্লাস করতে পারবেন, ক্যাম্পাস লাইফ এনজয় করতে পারবেন। লিগেল নোটিশ বলতে সচিবালয়ে আমাদের প্রতিনিধি কয়েকজন বড় ভাইরা গিয়েছিলেন, ওনারা বলেছেন ডিরেক্ট কথা, তোমাদের সাথে কথা বলার সময় আমাদের নেই। না, এখন পর্যন্ত কিছুই বলেনি। আপনারা কি এখানে মানে কতক্ষণ যাবত অবস্থান করবেন? আমাদের ওইখানে শিক্ষা ভবনের সামনে আমাদের অলরেডি 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, তারপরে আমরা এখানে চলে এসেছি। এখানে যতক্ষণ পর্যন্ত না সচিব মহোদয় আপনাদেরকে কোনো সমাধান, হ্যাঁ, আমাদের সাথে যতক্ষণ জি আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আমরা না থাকতে, আমরা মেয়েরা না থাকতে পারলে আমাদের বড় ভাইরা থাকবে, আমরা চেষ্টা করব। ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারে নাই। আরে ভাই, পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন। আর এই বুড়া খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা কামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শ হিসাবে রাখা যাইতে পারে। বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই 15 বছরের শাসন আমলে ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মুস্তাক
নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হবে। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা বলেন আসে, আশা দেয়, শ্বাস দিয়ে, আর ফোন দিলে ফোনও রিসিভ করেন। আমরা যাবো কই ভাই? এখন এই যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? সরকার থেকে আমাদের কবে উদ্যোগ নেবে? পানি লাগবে কারো? পানি এভাবেই বরিশালে ছাত্র আন্দোলনে পানি বিলাতে গিয়ে গুলিতে এক চোখ হারিয়েছেন আসাদুজ্জামান রায়হান। মুগ্ধের সেই কথাটি নাড়া দেয় তার মনে, তাই পরিবারকে না জানিয়েই ছাত্র আন্দোলনে যেতেন তিনি। বিয়ের কিছুদিনের মধ্যেই এমন ঘটনায় ভেঙে পড়েছেন রায়হানের স্ত্রী। এর ভিতরে এই আন্দোলন আসলো, আন্দোলনে যাইতো, না করতাম না, যাইতো, আমারও ভাল লাগতো যে যাক, দেশের জন্যই তো করতেছে। পরে ওখানে হসপিটালে কোনো রকম যাওয়ার পরে দেখতেছি যে ওর অবস্থা খারাপ, ওর চোখে গুলি লাগছে, 2টা ভিতরে গুলি। বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান বিমানবন্দর থানার করাপুর ইউনিয়নের সোল্লা গ্রামের বাসিন্দা সে। গত 4 আগস্ট ছাত্র জনতার অসহযোগী আন্দোলনে বরিশাল নগরীর চৌমাথায় হাতেমালি কলেজের সামনে পুলিশের ছোড়া টিয়ার শেলের 2টি বুলেট এসে ডান চোখের ভেতরে ঢোকে রায়হানের। আসলে আমি ছাত্র আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলাম। 4 তারিখ সকাল থেকে সারাদিন আন্দোলনে ছিলাম। আন্দোলনে এক পর্যায়ে আমার ডান চোখে গুলি লাগে, পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এগুলো মারতেছিল। পরে আমরা দৌড়ে হাতেমালি কলেজ ক্যাম্পাসের ভিতর ঢুকি, এক পর্যায়ে পুলিশ আমার ডান চোখে গুলি করে। এরপর থেকে তো আমার অনেক হ্যাসেল পোয়াইতে হয়েছে, এই হসপিটাল ওই হসপিটাল এরকম করেই যাচ্ছে। এরপর বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান প্রযুক্তি চক্ষু হাসপাতাল, বাংলাদেশ আই হসপিটাল সহ 4টি হাসপাতালে চিকিৎসা করিয়ে শয্যাশায়ী হয়েছেন রায়হান। এরপর থেকে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ডান চোখের মধ্যে বুলেট থাকায় ইতিমধ্যেই চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে বাম চোখটিতেও ঝাপসা দেখতে শুরু করেছেন সে। দেখেন, আমার ডান চোখে আমি টোটালি দেখতে পাইতেছি না, আস্তে আস্তে আমার বাম চোখটাও আমি কম দেখতেছি। আসলে আদৌ কতদিন আমি 2 চোখে দেখবো জানি না। আসলে আমাদের কি চিকিৎসা দিচ্ছে, কি করতেছে আমরা বুঝতেছি না। আমাদের নিয়ে এইভাবে অবহেলা করা উচিত না। আমরা আসলে আমাদের শুধু আমার না, আসলে সবার অবস্থাই খুবই করুণ। ওর গুলিটা, 2টা গুলি এখনো ভিতরে অরবিটে যাইয়া লেগে আছে, মাথার খুলির সাথে। চোখের নার্ভ ছিঁড়ে ব্লাড সার্কুলেশন হয়েছে চোখের মধ্যে। এরপর ওর অবস্থা এমন হয়েছে যে ও এখন ডান চোখে এমপিএল, মানে কোনো আলোই পায় না, দেখতে পায় না। মানুষ তো অনুভব বুঝে যে মানুষ আসছে বা কিছু, এরকমও বুঝে না। মানে ওর জীবনটাই অনিশ্চিত। ডাক্তারকে আমি এরকম বলছি যে ডাক্তার, আমার স্বামী কি আর কখনো দেখতে পারবে? বলে দেখার আশা ছাইড়া দেন আপা, আগে উনি বাঁচুক। বর্তমানে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকার চিকিৎসকরা রায়হানকে ভারতে যাওয়ার জন্য নির্দেশ দেন। রায়হানের স্ত্রীর দাবি, তার স্বামী দেশের জন্য আজ চোখ হারালেও তার খোঁজ নেয় না কেউ। অনেক সমন্বয়ক আসলেও তারা দেয়নি কোনো সহায়তা। দেখেন, আমার ফ্যামিলিটা এখন বলতে গেলে একদম পথের ফকির হয়ে গেছে। আমাদের আরও চিকিৎসা করানো লাগবে অনেক। আমার অলরেডি ডাক্তার ইন্ডিয়াতে রেফার করে দিচ্ছে। আমার প্রায় আরও 12-14 লাখ টাকা লাগবে শুধু ট্রিটমেন্টে, যাওয়া আসা খরচ ওইগুলো তো বাদই দিলাম। এখন এই যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? সরকার থেকে আমাদের কবে উদ্যোগ নেবে, কবে করবে? এই প্রশ্ন আমরা কাদের করবো? যাদের কাছেই যাই বলে আমাদের কিছু করার নেই। এই যে সমন্বয়ক বলেন, সমন্বয়করা আমাদের বাসায় প্রচুর সমন্বয়ক আসছে, বরিশালে আসছে, ঢাকায় আসছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমন্বয়ক আসছে। আসে, আশা দেয়, বলে এইটা করবো ওইটা করবো, তারপর আশ্বাস দিয়ে আর ফোন দিলে ফোনও রিসিভ করেন। আমরা যাবো কই ভাই? ছাত্র জনতার আন্দোলনে আহত রায়হানের মতো অনেকেই আজ সুচিকিৎসার জন্য তাকিয়ে আছেন উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের দিকে। সাহায্য পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা।